ইউক্রেন ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র ইউরোপ, বাড়ছে যুদ্ধ, ব্যয়, হতাশা, বিভাজন। যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতি বিপর্যয়, সংকটে জর্জরিত ট্রাম্প প্রশাসন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনারা আমাদের অনুষ্ঠানটা কোথা থেকে দেখেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে আজকে আমি স্টুডিওতে রয়েছি কাজল হায়দার এবং আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আবার স্বাগতম জানাচ্ছি। প্রথম আমরা দর্শকদের কমেন্ট পড়ে নিই, তারপরে আমরা যে কালকে অমীমাংসিত যুদ্ধক্ষেত্র রেখে এসেছিলাম সেখানে আবার ক্ষেপণাস্ত্র নিয়ে আবার ব্যাটলফিল্ডে যাচ্ছি, আবার ব্যাটলফিল্ডে ফিরে যাব। তার আগে দর্শকদের কমেন্টগুলো আমরা একটু পড়ছি। দিদারুল আলম নামে আমাদের এক দর্শক লিখছেন, পশ্চিমা শক্তি ও আমেরিকা যৌথভাবে রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনায় ছিল, কিন্তু এখন দেখা যায় রাশিয়ার জয় ইনশাল্লাহ। মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ রইল। উনি আমাদেরকে গুড উইশেস দিয়েছেন, আমরা ওনাকে সেটা আরও দ্বিগুণ করে ফেরত দিলাম। আপনিও ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানটা রেগুলার দেখবেন। রায়হান কবির রাজু উনি লিখছেন, বিশ্বজিৎ দাদার মতো এত জ্ঞানী বিশ্লেষক আমি এর আগে দেখিনি, উনি অসাধারণ বিশ্লেষণ করেন। আমি কানাডা টরন্টো থেকে দেখছি। দাদা, এটার উত্তর আপনি দেন নাকি লজ্জা পাচ্ছেন? আমি দিব। ধন্যবাদ আপনাকে, আপনাদের ভালোবাসা এবং এতে আমি আপ্লুত, এবং আমি চেষ্টা করি তথ্যবহুল কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে, এবং যেটা হচ্ছে কি যা বাস্তব সেটাই। এখানে অতিরঞ্জিত কোনো কিছু করাটা আসলে ঠিক না। এটা অনেক সময় কথার ইয়েতে অনেকে বলে ফেলে, কিন্তু এটা আসলে উচিত না। যেটুকু হয় আমরা চেষ্টা করি সেটুকুই বলতে, এবং আমাদের যে বিশ্লেষণগুলো কিন্তু আমরা যে কাজটা করি, যে আমাদের যে সারা বিশ্বের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে সবগুলো ঘেটে মানে একটা টকশোর জন্য অনেক লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে তারপরে আপনাদের সামনে নিয়ে হাজির হই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এমডি নুরুল আলম উনি লিখছেন, আই লাইক ইউর ডিসকাস উইথ ব্যাঙ্গালোর ওয়েস্ট বেঙ্গল। উনি আসলে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, উনিও আমাদের বাইরের দর্শক। এমডি নুরুল আলম, আপনাকে ধন্যবাদ। পল্লবী দাস নামে আমাদের সর্বশেষ দর্শক লিখছেন, সর্বশেষ বললে ভুল হবে, আজকে সেগমেন্টে সর্বশেষ, কারণ আরও প্রচুর কমেন্ট ছিল, কিন্তু আমাদের সময় হাতে খুব অল্প সময় থাকে, এই কারণে সব কমেন্ট পড়তে পারছি না বলে আমরা দুঃখিত। তো আমরা চেষ্টা করছি আরও বেশি বেশি কমেন্ট পড়ার জন্য। তো যেটা বলছিলাম, পল্লবী দাস লিখছেন, ভাই আপনাদের ভালো লাগে, সুন্দর বিশ্লেষণ করেন। ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং আমাদের শক্তি যোগায়, কাজে অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, ঠিক আছে দাদা, আমরা গতকালকে ফেলে যাওয়া আমরা দুজন তো পরে মধ্যাহ্ন বিরতিতে চলে গেছিলাম যুদ্ধ থেকে, এখন আবার চলে যাই সেখানে। বিরতি আসলে এটা কি মধ্যাহ্ন না কি সেইটা আসলে বলার বিষয় না। আসলে আজকের আলোচনার পরে বলা যাবে যে এটাকে কোন পর্যন্ত টানতে পেরেছি বা আরো কি কি যুক্ত হবে। তাহলে আপনি ওই যে এভাবে শুরু করবেন নাকি, যে যুক্তরাষ্ট্র ইউরোপে ইউক্রেন ইস্যুতে চাপে রয়েছে, আপনি কোথা থেকে শুরু করতে চান সেভাবে শুরু করেন। আচ্ছা, আমরা তো কালকে যেটা হচ্ছে যে ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং ইউরোপের যে টানাপোড়েন সেটা করেছে, এটা কিন্তু কালকে একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি। আজকে আমরা দেখি ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের কি অবস্থা। ঠিক আছে, ভেরি গুড। টপিক তো একটা ইউক্রেন যুদ্ধ, কিন্তু বিষয়টা হচ্ছে কি ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোন দিকে গড়াচ্ছে এটা আমরা দেখি তাহলে। আচ্ছা দেখেন, ইউক্রেনের প্রধান সহায়ককে মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে তো আসলে নো ডাউট নাই, কিন্তু যে জিনিসটা আমি বলতে চাই, হ্যাঁ, কিন্তু এই যে ফান্ড, নির্বাচনী এবং রাজনৈতিক অনিশ্চয়তায়, হ্যাঁ, যেখানে হচ্ছে কি এই যে সহায়তায় ভাটা পড়েছে, খোদ হচ্ছে রিপাবলিক দলের নেতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার নিজের দলেই হচ্ছে আপত্তি জানাচ্ছে এবং যেটা হচ্ছে উদ্বেগ তৈরি করছে। ফলে কি হচ্ছে, আমেরিকা আর কতদিন এই সহায়তা টিকিয়ে রাখবে। ফলে এইখানে কিন্তু দেখেন, ট্রাম্পকে নিজের দলেই যখন ট্রাম্প প্রশ্নের মুখে আসছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি দলগুলোর কথা বা জনগণের কথা বলার কিন্তু অপেক্ষা রাখে না। ঠিক আছে, এখন দেখেন যে এটা তার মানে দেখেন যুক্তরাষ্ট্রেই এখন ট্রাম্পের বিরোধী শক্তি কিন্তু দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, এবং সোচ্চার হয়েছে।
সোচ্চার হচ্ছে সোচ্চার হচ্ছে। এবং তারা আর চায় না, একদম এক কথায় বলতে গেলে তারা আর কোনো সহায়তাই ইউক্রেনকে দিতে চায় না, মানে নো ফান্ডিং। দেখেন যুক্তরাষ্ট্রের যে সহায়তা, এই বিষয়টা নিয়ে আমি আরেকটু বলবো, কিন্তু তার আগে বলে নিই। দেখেন এখন এই যে যুক্তরাষ্ট্রের যে ডিসিশন বা রাশিয়ার বিপরীতে ইউরোপীয় ইউনিয়নকে যে চাপ প্রয়োগ করা, যুক্তরাষ্ট্রের যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা হচ্ছে ইউরোপকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। কিভাবে? অর্থনৈতিক এবং সামরিকভাবে। এইটুকু তো আপনি বুঝতে পারছেন। কারণটা কি? আপনি দেখেন যে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে কিন্তু ইউরোপকে সহায়তা দিতে হচ্ছে ইউক্রেনকে, তাই তো? এখন এই যে যুদ্ধব্যয়, এই যুদ্ধব্যয় ইউরোপের তো নিজের দেশগুলোর তো খরচ আছে, অবশ্যই নিজের দেশের মানুষের ব্যয়, জীবনমান ব্যয় বাড়িয়ে আরেক দেশের যুদ্ধে সহায়তা করার মতো বিলাসিতা আসলে কোনো দেশের করার অবস্থা পৃথিবীর কোনো দেশের নাই, একদম বাস্তবতা। সেটা যত ধনী হোক আর মহাধনী হোক, হ্যাঁ। আর সাথে হচ্ছে আপনার মুদ্রাস্ফীতির কষাঘাত, জ্বালানি সংকট। এই কারণে হচ্ছে দেখেন ইউরোপের যে সিদ্ধান্ত, ইউরোপের সিদ্ধান্তে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। কীরকম ভাগ হয়ে যাচ্ছে? এখন নেটো যদি কোনো সিদ্ধান্ত নেয়, পূর্ব ইউরোপ এক সিদ্ধান্ত দেয়, পশ্চিম ইউরোপ আরেক সিদ্ধান্ত দেয়। ফলে যেটা হয়, এই যে ইউরোপের যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে কিন্তু সিদ্ধান্তহীনতা আছে। নেটোর যে সিদ্ধান্তহীনতা, এই সিদ্ধান্তহীনতা কিন্তু এমনি না, বাস্তবতার কারণেই এই সিদ্ধান্তহীনতা, ঠিক আছে? এখন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া সরাসরি বিরোধিতা করছে, যে তারা কি বলছে, যুক্তরাষ্ট্রের নীতি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন তারা এইটাও বলছে এই যুদ্ধ ইউরোপের না, এই যুদ্ধ আমেরিকার, যুক্তরাষ্ট্র ইউরোপের উপর চাপানো হচ্ছে। আর এর জন্য ইউরোপ জুড়ে হচ্ছে কি ডানপন্থী এবং জাতীয়বাদের দলগুলো হচ্ছে যে একসাথে হচ্ছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আপনি এক লাইনে উত্তর দেন। আপনি যে বললেন যে হাঙ্গেরি আর স্লোভাকিয়া বলছে এই যুদ্ধ ইউরোপের না আমেরিকা, কিন্তু সীমান্ত তো ইউরোপের, এটা একটু ব্যাখ্যা করেন আপনি। এক সময় সীমান্ত ইউরোপের, এই জায়গা আপনার কথা একদমই ঠিক আছে। সীমান্ত ইউরোপের না, ইউক্রেন তো ইউরোপীয় ইউনিয়নের সদস্য, বাট নেটোর সদস্য না। ইউরোপীয় ইউনিয়ন আর নেটো দুইটা তো দুই জিনিস, একটা সামরিক একটা অর্থনৈতিক, আপনি যেভাবে, ঠিক আছে। এখন দেখেন যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের এই ইস্যুতে, এখন যুক্তরাষ্ট্রের আর কিছু করার নাই। ইউক্রেনের যুদ্ধে কিন্তু ইউরোপকে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, অবশ্যই। ইউরোপ কিন্তু নিচে জড়ায় নেই। ফলে ইউক্রেন, আপনার হাঙ্গেরি বা স্লোভাকিয়া যে কথাটা বলছে, আমি বোধহয় আপনাকে ক্লিয়ার এবার, হ্যাঁ, এবার দর্শকরা, হ্যাঁ। এখন দেখেন যে ডানপন্থী জাতীয়বাদী দলগুলি ইউরোপ জুড়েই এখন কি তাদের নিজেদের স্বার্থে বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে। কেন? তারা বলছে কি আমেরিকার স্বার্থে না, আমরা কাজ করব ইউরোপের স্বার্থে, মানে নিজেদের স্বার্থে কাজ করব। এই কারণেই হচ্ছে যে এই বিভেদগুলা, এইগুলা দেখা যাচ্ছে। এখন ইউরোপের সরকারগুলোর উপর চাপ বাড়ছে, জনগণের জনপ্রিয়তা দ্রুত ধরে রাখতে হবে, এই চাপটা কিন্তু বাড়ছে। এখন দেখেন এই যে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে ইউরোপ খালি অর্থনৈতিক বা আর্থিকভাবে, সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না। যে জায়গায় সবচেয়ে বেশি ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে কূটনৈতিক ক্ষতিগ্রস্ততা। কারণ হচ্ছে কি ইউরোপের কূটনীতিক যে স্বাধীনতা, এটাকে এখন যুক্তরাষ্ট্র এবং চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। স্বাধীনভাবে তারা কূটনীতি কোনো করতে পারছে না, চাপ। ইউরোপের কোনো দেশ কূটনৈতিকভাবে কিছু করতে গেলে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে। এই যে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ, এই যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কারণে হচ্ছে কি ইউরোপের যে কূটনীতি, এইটা হচ্ছে স্বাধীনতার চ্যালেঞ্জে পড়ে গেছে। ফলে যেটা দেখেন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে নেটো এবং ইউরোপীয় ইউনিয়নে যে আমেরিকার নীতি, সেইটাই এখন তাদের মূলনীতি হয়ে যাচ্ছে। ফলে দেখেন এইখানে পরনির্ভরশীলতা বা পরজীবিতা ভর করেছে। এই পরজীবিতা যদি ভর করে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা, মানে এক কথা আপনি স্বাধীন হয়ে পরাধীন, একদম ডেফিনেটলি। এর কারণ আছে, এর তো কারণ আছে। দেখেন এখন ইউরোপ যে বিপদটাতে পড়ছে, যেটা হচ্ছে ইউরোপের অস্ত্রের যে ভান্ডার মোটামুটি খালি, উৎপাদন নেই বলে চলে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন ইউরোপ যুদ্ধ যদি টিকিয়ে রাখতে হয় তাহলে অস্ত্র দরকার, তাই তো? অবশ্যই। তো অস্ত্র যদি ইউরোপ যদি না দেয় তাহলে কে দিবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি না দেয়, এখানে তো বড়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্র দিবে, কংগ্রেসে আটকা। কংগ্রেস তো পাশ করে নাই, কেমনে দিবে? পাশ কাটায় দেওয়ার কোনো সুযোগ নাই।
এখন ট্রাম্প বিপদে ওখান থেকে তাহলে কারণ হচ্ছে ট্রাম্পের নিজ দলেই এখন চাচ্ছে না ইউক্রেনকে কোনো সহযোগিতা দিতে। কারণ হচ্ছে কি দেখেন, যে আমি যদি বলি যুক্তরাষ্ট্র এই পর্যন্ত ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে কত সহায়তা দিয়েছে, 200 মিলিয়ন, হ্যাঁ 200 বিলিয়ন ডলার, ঠিক আছে। এই যে 200 বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, চুক্তি করেছে, ঠিক আছে, খনিজ উৎপাদনের চুক্তি 500 বিলিয়ন ডলার করেছে, ঠিক আছে, সেটা তো সময় সাপেক্ষ, কিন্তু এতে তো যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঝুঁকিতে পড়ে গেছে। এই 200 বিলিয়ন ডলার যদি থাকতো, যুক্তরাষ্ট্রে এই যে শাটডাউনের অচল অবস্থা তো থাকতো না। অবশ্যই না। জনগণ তো প্রশ্ন উঠাচ্ছে, ঠিক আছে, যে তাদের ট্যাক্সের টাকা কেন বিদেশে যাচ্ছে। কংগ্রেসের নতুন তহবিল আটকে যাওয়ার কারণে কি হচ্ছে, রিপাবলিকানরা হচ্ছে সহায়তা কমাতে চাচ্ছে। তাহলে কি হবে? রিপাবলিকান একটা কথা বলছে, আমাদের ট্যাক্সের টাকায় কেন অন্য দেশে যুদ্ধ হবে। একদম একটাই কথা, কিন্তু শেষ। হ্যাঁ, এখন এই যে এত কিছু হয়ে গেল, হ্যাঁ, এর ফলে দেখেন কি হচ্ছে। এখন মূল জিনিসটা কি হচ্ছে, যুক্তরাষ্ট্রকে আলটিমেটলি এখন দ্বৈত নির্ভরতায় পড়তে হচ্ছে। কি রকম? হ্যাঁ, একটা হচ্ছে ইউরোপের ঘাঁটি বাঁচানো, একটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট দেওয়া, অবকাঠামোগত সহায়তা, হ্যাঁ, সেই সাথে হচ্ছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে নেওয়া। দ্বৈত চাপ দুই দিকেই। এখন দেখেন এর মধ্যে আছে ইউরোপের অর্থনীতি এবং যেটা হচ্ছে নিরাপত্তা, এই দুইটার জন্য ইউরোপ হচ্ছে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ফলে এটা কি দাঁড়ায় দেখেন। এখন আপনি যদি বলতে চান, দেখেন যুক্তরাষ্ট্র মনে করে যে ইউরোপ যুক্তরাষ্ট্রের বোঝা, ইউরোপ মনে করে কি যুক্তরাষ্ট্র ইউরোপের বোঝা, মানে একজন আরেকজনের বোঝা। এখন আমি বুঝাইতে পারছি যে দ্বৈত কেন বললাম, আমি দ্বৈত নির্ভরতা। এখন কেউ কাউকে ছাড়তে পারতেছে না, আবার একে আরেকজনকে বোঝা মনে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখন আমি যদি বলি, হ্যাঁ, এই যে মার্কিন রাজনীতির বেশ কিছুদিন যাবত, যদি আপনি বলেন যে এই বছরের শুরু থেকেই কিন্তু ইউক্রেন ইস্যুতে রাজনৈতিক বিভাজনটা মার্কিন পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে চলে আসছে, প্রকট আকার ধারণ করছে। এবং যেটা হচ্ছে কি, এখন রিপাবলিকান বলেন আর ডেমোক্রেটিক বলেন সবাই হচ্ছে যুদ্ধের বিপক্ষে। হ্যাঁ, ফান্ডিং করতে চায় না। সোজা কথা, এই যুদ্ধের পক্ষে কে? ট্রাম্পপন্থীরা। একদম সোজা, নট রিপাবলিকান, ট্রাম্পপন্থীরা, রাইট। ট্রাম্পপন্থীরা, আমি কিন্তু জিনিসটা ক্লিয়ার করছি, ট্রাম্পপন্থী আর রিপাবলিকান দুইটা কিন্তু ভিন্ন জিনিস, দুই জিনিস। একটা হচ্ছে সাপোর্ট করা, আর একটা হচ্ছে অন্ধের মতো সাপোর্ট করা। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন ডেমোক্রেট বা রিপাবলিকানরা কি বলছে, যে আমরা ইউক্রেনের সীমান্ত নয়, আমরা আমেরিকার সীমান্ত রক্ষা করব। কিন্তু যারা হচ্ছে ট্রাম্প সমর্থক, যারা অন্ধ সমর্থক, শুধু সমর্থক না, তারা কি, মানে যারা হচ্ছে আপনি যদি বলতে চান যে আপনার ক্যাপিটাল হিলে যারা হামলা করেছিল, এইরকম হামলাকারীদের মতো যারা সাপোর্টার, যারা উগ্র, তারা যেটা মনে করে, তাদের সংখ্যা তো খুব কম, হাতে গোনা। যুক্তরাষ্ট্রে তাদের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 20%। তাহলে কি দাঁড়ায় দেখেন তো আপনি, এই যে এখন যেটা হচ্ছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র তো অস্ত্র দিচ্ছে, অস্ত্র দেওয়ার ফলে কি হচ্ছে, অস্ত্র দেওয়ার পরেও কি হচ্ছে, পাল্টা হামলায় কিন্তু ইউক্রেন ব্যর্থ হয়েছে। অবশ্যই এইখানে, হ্যাঁ, রাশিয়ার স্থল যুদ্ধ তো টিকে গেছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন যেটা মনে করছিল যে রাশিয়াকে স্থল যুদ্ধে ঠেকাই দিবে, সেটা তো পারেনি কোনোভাবে। রাশিয়া টিকে গেছে, কিন্তু হামলা প্রতিহত করার বা ট্যাকেল দেওয়ার যে ক্ষমতা, সেটা ইউক্রেনের নাই। ফলে যেটা হচ্ছে কি, হতাশায় পড়েছে হচ্ছে পেন্টাগন। কারণ কি, যে টাকা ঢালছে কিন্তু ফল পাচ্ছে। এইটাই আমি বলছিলাম, যে টাকাটা ডাইরেক্ট কি ওই সমুদ্রে ফেলে দিচ্ছে নাকি কৃষ্ণ সাগরে। মানে এই টাকাটা হচ্ছে কি, জাস্ট আমি আমার কষ্টের উপার্জনের অর্থ আমি হচ্ছে পানিতে ফেলে দিই, জোয়ার টেবিলে ফেলে। আপনি যদি বলেন একদম জোয়ার টেবিলে, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত হেরেই যাচ্ছে টেবিলে। মানে ওই জোয়ার টেবিলে, জোয়ার পটে, হ্যাঁ, জিতে তো খুব কম মানুষ, হারে বেশি। তো এইখানে কি হচ্ছে, এইখানে একদম পরাজয় নিশ্চিত জেনেও জোয়ার টেবিলে নামতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। হ্যাঁ, এখন এই যে আমি যেটুকু বললাম, যে এখন দেখেন এই পর্যায়ে এসে আপনার পশ্চিমেরা কি তাদের দুর্বলতা টের পাচ্ছে? অবশ্যই টের পাচ্ছে, হ্যাঁ, প্রকট ভাবে দুর্বলতার সামনে এসে গেছে কঙ্কালের মতো। এখন দেখেন যে হচ্ছে কি,
পশ্চিমাদের অবস্থা হচ্ছে কি, হাড় মাংস সব ঠিক আছে, ভিতরে কঙ্কাল নাই। কিন্তু রাশিয়ার হাড় মাংস কমে গেছে, কিন্তু কঙ্কাল কিন্তু ঠিক আছে। রাশিয়া আরো শক্তিশালী হয়েছে, অর্থনীতি টিকে আছে, তেল রপ্তানি অব্যাহত রেখেছে। তেল রপ্তানি অব্যাহত আর রেখেছে। মস্কো সরাসরি কি বলছে, যে নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা তাদের নিজের ক্ষতি করছে, রাশিয়ার নয়। এটা বলার মতো কিন্তু শক্তি লাগে, সেই শক্তিটা মস্কো অর্জন করেছে। আমরা কি এটা নিয়ে আরেকটা পর্ব করতে পারি কিনা? আজকে আমরা অন্য সেগমেন্ট আছে আমাদের, এখন দেখেন আরেকটু এই পর্বটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এইটা কোন পর্যন্ত, আপনি তো তারা দিয়ে দিয়েছেন যে শেষ করতে। হ্যাঁ, কারণ আমার আরো দুইটা সেগমেন্ট আছে। এই ইউক্রেন নীতি যুক্তরাষ্ট্রকে কত জায়গায় দুর্বল করেছে আপনি জানেন? আপনি চিন্তা করতে পারেন, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে দেশগুলো, ঠিক আছে, এই নীতির কারণে এই 100-এর বেশি দেশ আমেরিকার নীতিকে মনে করছে কি পক্ষপাত দুষ্ট। এই যে পক্ষপাত দুষ্ট নীতি মনে করছে, আমি যদি মনে করি আমি এটা পক্ষপাতিত্ব হচ্ছে, তাহলে আমি তো কিছু বলতে পারবো না তাকে, শক্তি, হ্যাঁ, কিন্তু আমি তার বিপক্ষে যেতে পারবো না। কিন্তু যেটা হচ্ছে কি, আমি তার বলয় থেকে কিভাবে সরে আসা যায় এই চিন্তাটা, এটা কিন্তু আমেরিকাকে দুর্বল করেছে। এই যে আন্তর্জাতিকভাবে আমেরিকার প্রভাব এবং নৈতিক যে অবস্থান, সেই অবস্থানটাকে দুর্বল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ইউক্রেন নীতি। একদম সোজা সাপটা যদি আমি বলতে চাই, এক কথায়, হ্যাঁ এক কথায়। এখন দেখেন, যদি এইটা যদি হয়, হ্যাঁ, তাহলে কি হবে? যুক্তরাষ্ট্রের অবস্থা এখন ইউক্রেন যুদ্ধে, যুক্তরাষ্ট্রের একটা অবস্থান আছে জানেন, সেটা হচ্ছে কি, হারলেও ক্ষতি, জিতলেও ক্ষতি। কেন হারলেও ক্ষতি, জিতলেও ক্ষতি? এই ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ব্যয় কত, 200 বিলিয়ন ডলার, তাই তো? এখন দেখেন, যদি ইউক্রেন যদি হারে যায় যুদ্ধে, তাহলে যুক্তরাষ্ট্রের মর্যাদা থাকবে না, কোনোভাবে না। যুক্তরাষ্ট্রের প্রেস্টিজ থাকবে, সরাসরি বলবে যুক্তরাষ্ট্র একদম ধস নামবে না, ধস নামবে অবশ্যই, হ্যাঁ তাই তো। আর যদি জিতে ইউক্রেন, তাহলে এই যে ব্যয় ভার, হ্যাঁ এটা কিভাবে, হ্যাঁ এইটা কি নিতে পারবে? এইটা অসহনীয় চাপ হয়ে যাবে না ইউক্রেনের জন্য? এই টাকা কি ইউক্রেন দিতে পারবে? কখনোই না, পুরো দেশ বিক্রিতে। তার মানে এটা কি দাঁড়াইলো দেখেন, যে বললাম, যেটা বললাম আর কি, যে হারলেও ক্ষতি, জিতলেও ক্ষতি। মানে এই যে অসহনীয় ব্যয়ভার, এইটা কিন্তু যুক্তরাষ্ট্র শঙ্কায় আছে যে এইটা আসলে তুলতে পারবে না কোনোভাবেই। কিন্তু ইউক্রেনকে যে যুক্তরাষ্ট্র তার বলয়ে নিতে পারবে, এটাও কি সম্ভব? এটা সম্ভব না, এটাও সম্ভব না। তাহলে যুদ্ধটা হচ্ছে কেন, এটাই প্রশ্ন। আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, কেন বললাম যে হারলেও ক্ষতি, জিতলেও ক্ষতি, বিষয়টাকে আমি স্পষ্ট করতে পারলাম। এখন দেখেন তার মানেটা কি দাঁড়ায়। যুক্তরাষ্ট্র আসলে হুজুগের মধ্যে একটা অচল যুদ্ধের ফাঁদে পড়ে গেছে, নিজেই ফাঁদে পড়েছে। থেকে এখন বের হওয়া খুবই টাফ। কেন? এখন হচ্ছে ইউক্রেন তো একটা বড় বোঝা হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কারণে, প্রেস্টিজের ফাঁদ, ইউরোপের সাথে সম্পর্কের টানাপোড়েন, আটলান্টিক মহাসাগর কেন্দ্রিক যে জোট, মানে ট্রান্স আটলান্টিক ঐক্য, এই ঐক্যে তো ফাটল দেখা দিচ্ছে অবশ্যই, ইউরোপের সাথে যেটা ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে এখন দেখেন, ফলে কি হচ্ছে, জোট দুর্বল হয়ে যাচ্ছে। অবশ্যই, 1 নম্বর জোট দুর্বল, 2, তাই তো। এখন তার মানে কি, যুক্তরাষ্ট্রের সহায়তা কমছে যুদ্ধে, ইউরোপের সহায়তা কমছে, তাহলে কি দাঁড়ায়? কিন্তু ইউক্রেন কি যুদ্ধ করেই যাবে, বিষয়টা তো এরকমই হচ্ছে। হ্যাঁ, তাই তো, আপনার ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার। যুদ্ধ যত দীর্ঘ হবে, এই ট্রান্স আটলান্টিক ঐক্য তত দুর্বল হবে, ফাটল ধরবে, এবং যেটা হবে, হ্যাঁ, তত শক্তিশালী হবে রাশিয়া। অবশ্যই, ঠিক আছে। আপনি সুন্দর 5 লাইন দিয়েছেন, আপনাকে এখানে থামাচ্ছি। আমরা অবশ্যই এটা থার্ড পার্ট করবো। দর্শক, আমরা কথা দিয়েছিলাম সেকেন্ড পার্ট করবো, সেকেন্ড পার্ট আজকে গেল, থার্ড পার্ট এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহে আরও কিছু তথ্য নিয়ে আসবো। সংক্ষিপ্ত 2 মিনিটে 2টা বিষয়। এক হচ্ছে, সিনেটে বিল পাস হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অচল অবস্থা শেষ হতে যাচ্ছে, যেটা ছিল আপনার শাটডাউন 40 দিন ধরে যেটা চলছে। আরেকটা হচ্ছে, ট্রাম্প বিরোধী জনমত আগের চেয়ে শক্তিশালী। 1 মিনিট 2 মিনিট শেষ করেন। দেখেন পরেরটাকে আগে নিয়ে আসি না, মানে ট্রাম্প আর কত চাপে ফেলে না, বিষয়টা চাপে পড়ার না আসলে। দেখেন কেন ট্রাম্প, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে
রিপাবলিকান জনমত মানে কিন্তু ট্রাম্পের জনমত না। না, রিপাবলিকান সাপোর্টার মানে ট্রাম্পের সাপোর্টার বিষয়টা না। না, অবশ্যই না। যদিও ট্রাম্প রিপাবলিকান নেতা, হ্যাঁ, তাদের মনোনীত। আমি ট্রাম্প সাপোর্টার বলতে কাদেরকে বলছি এটা আপনাকে বলতে পারছি। বিষয়টা উগ্র না, উগ্র ছাড়াও আছে, আরো আছে কিছু। হ্যাঁ, এখন দেখেন যেটা হচ্ছে যে একদম সর্বশেষ জরিপ কি বলে, নিবন্ধিত ভোটারদের 41% হচ্ছে ট্রাম্পের বিরোধী, মানে ট্রাম্পের পক্ষে যারা গত নির্বাচনে ভোট দিয়েছে তাদের মধ্যে 41% এখন ট্রাম্প বিরোধী, আর 21% নিউট্রাল, আর 21% হচ্ছে ট্রাম্পের পক্ষে। তাহলে দেখেন কাহিনীটা কোন জায়গায় দাঁড়ায়। আপনার দেখেন 60%-এর উপরে আপনার ভোট তো লাগবে, তার মধ্যে যদি আপনার 21% চলে যায়, 21% আছে, 41% নাই একেবারে। রিপাবলিক আপনারা কি ডেমোক্রেটরা আপনাকে ভোট দিবে? পাগল নাকি ডেমোক্রেটরা? আপনার দলের মধ্যে যে আপনার বিরোধিতাকারী আছে তারা কি আপনাকে ভোট দিবে? কখনোই না। তাহলে আপনার আগামী বছর যে আপনার মধ্যবর্তী নির্বাচন আছে, সেই মধ্যবর্তী নির্বাচনে কি আপনার জনপ্রিয়তা যে ধস নেমেছে সেটা কি করবেন আপনি? তাহলে কি ইমপিচমেন্টের মুখোমুখি? ডেফিনেটলি আপনার নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচন, সেইখানে তো আপনি দেখেছেন আপনার হুমকিকে সবাই অগ্রাহ্য করেছে এবং আপনার হুমকির বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে। নাম্বার 1, ধরেন নিউ জার্সি এবং ভার্জিনিয়ার যে আপনার গভর্নর নির্বাচন হয়েছে, সেইখানে কি হয়েছে আপনার কথা কি কেউ রেখেছে? অবশ্যই না। রেজাল্ট তো তা বলে না, ভোটের রেজাল্ট তো সেটা বলছে না। তাহলে এইখানেই তো বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন আমি আসি আপনার পরে একদম শাটডাউন নিয়ে। হ্যাঁ, 40 দিনের শাটডাউন, অচল অবস্থা কাটার একটা ব্যবস্থা হয়েছে। কাটবেই আপনি বলতে পারেন না কেন। এটা জানুয়ারি পর্যন্ত যে আপনার বিল পাস হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত। এটা তো নভেম্বরের অর্ধেক হয়ে গেছে, ডিসেম্বর জানুয়ারি 1.5 মাস বা 2 মাস। এরপরে কি হবে? এরপর আবার নতুন করে প্রশ্ন। রাইট, মানে সাময়িক বাধাটা কাটছে। আপনি হয়তো অচল অবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে ট্রাম্প মনে করছেন, বা ট্রাম্প প্রশাসনের আইন প্রণেতারা মনে করছেন যে এই 1.5 মাসের মধ্যে আরেকটা বিষয় বের করে নিব বা আরেকটা ব্যবস্থা করে নিব। আলটিমেটলি তা তো হচ্ছে না, তাই তো বলে। এই ধরেন আপনার এই বিলই তো আটকে যেত যদি ডেমোক্রেট পার্টির সিনেটর যে ক্যাথরিন কার্টেন মাস্তো বা ডিক ডারবিন বা জন ফরম্যান বা ধরেন যে আপনার টিম কেইন ম্যাগি এরা যদি না করতো, বা যারা হচ্ছে স্বতন্ত্র সিনেটর আছে তারা যদি ভোট না দিত, তাহলে তো এটা এইবারই আটকে যায়। রাইট, আপনি 60 ভোটের দরকার ছিল, আপনি এই বিল পাস হয়েছে কত 60-40-এ, আপনি যার মানে আপনি কিন্তু বর্ডার লাইনে আছেন। আচ্ছা, অবশ্যই বর্ডার লাইন থেকে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করছি। দাদা, আপনাকে ধন্যবাদ সুন্দর বিশ্লেষণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের নাম ঠিকানা সহ আমাদেরকে জানাবেন, আমরা খুশি হব। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।